CSS3 এর ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ক্যাসকেড ইনহেরিটেন্স অ্যান্ড স্পেসিফিসিটি। অর্থাৎ আমরা ক্যাসকেড, ইনহেরিটেন্স এবং স্পেসিফিসিটি নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো হোয়াট ইজ ক্যাসকেড, ক্যাসকেডিং অর্ডার, keyframes, cascading order breakdown, inherit keyword, what is specificity, how to calculate specificity এবং সর্বশেষে specificity rules। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করলাম। আমরা যে উইন্ডোটি দেখতে পেলাম এটি হলো সাবলাইম টেক্সট সফটওয়্যারের ইন্টারফেস। Ctrl+N প্রেস করে সাবলাইম টেক্সট সফটওয়্যারে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। আমরা ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। ফাইল নেমে ক্যাসকেড নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোড লেখার একটি সম্পূর্ণ স্ট্রাকচার পাব। টাইটেল ট্যাগের মধ্যে ক্যাসকেডিং টেক্সট লিখলাম। বডি ট্যাগের মধ্যে কয়েকটি পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ফাইলটি ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা ব্রাউজারে পি ট্যাগের মধ্যে লেখা টেক্সটগুলো দেখতে পেলাম। আমরা একটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম লেস দেন ahref ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে www.google.com গ্রেটার দেন google লেস দেন /a গ্রেটার দেন। আমরা এখানে google.com এর একটি হাইপার রেফারেন্স লিঙ্ক সেট করে দিয়েছি, যার ফলে লিঙ্ক এলিমেন্ট এর উপরে ক্লিক করলে google.com ওয়েবসাইটে চলে যাবে। আমরা ওয়েবসাইটটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে একটি লিঙ্ক এলিমেন্ট তৈরি হয়েছে যেখানে লেখা রয়েছে গুগল। আমরা ফাইল অপশনে ক্লিক করে নিউ ফাইল অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়েছে। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। ফাইল নেমে স্টাইল নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .css অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি CSS ফাইলে পরিণত হবে। আমরা সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করলাম। আমরা এখন HTML ফাইলটির সাথে CSS ফাইলের লিঙ্ক তৈরি করব। আমরা HTML ফাইলে লিখলাম লেস দেন লিঙ্ক rel ইকুয়াল টু ডাবল কোটের ভেতর স্টাইল শিট টাইপ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর টেক্সট স্ল্যাশ css href ইকুয়াল টু ডাবল কোটের ভেতর স্টাইল ডট css গ্রেটার দেন। আমরা স্টাইল ডট css ফাইলে আসলাম। আমরা একটি পি সিলেক্টর নিলাম। আমরা পি সিলেক্টরের মধ্যে লিখলাম পি সেকেন্ড ব্র্যাকেট কালার কোলন রেড সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে প্যারাগ্রাফ লেখা টেক্সটের কালার লাল হয়ে গিয়েছে।
আমরা HTML ফাইলের হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগে লিখলাম p সেকেন্ড ব্র্যাকেট color blue সেকেন্ড ব্র্যাকেট। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে প্যারাগ্রাফ টেক্সট লেখা কালার নীল হয়ে গিয়েছে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি p ট্যাগ ও কালার গ্রিন সিলেক্ট করে দিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে ওই p ট্যাগের প্যারাগ্রাফ লেখা টেক্সটের কালার সবুজ হয়ে গিয়েছে। ক্যাসকেডিং কোনো HTML ফাইলের প্রথমে স্টাইল শিট এর কোড রিড করে এবং পরে ইনলাইন এলিমেন্ট এর কোনো কালার দেওয়া থাকলে তা রিড করে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের ক্লাস সেট করে দিলাম div নামে। আমরা style.css ফাইলে লিখলাম .div সেকেন্ড ব্র্যাকেট background dash color gray সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে div ট্যাগের মধ্যে থাকা টেক্সটের গ্রে কালারে একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। আমরা style.css ফাইলে div এর কোড কপি করে HTML ফাইলে স্টাইল ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে রেড সিলেক্ট করে দিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে div ট্যাগের মধ্যে থাকা টেক্সটের লাল কালারে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। এখানে ব্রাউজার প্রথমে HTML ফাইলের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করেছে। এখন আমরা আলোচনা করব ইনহেরিট কিওয়ার্ড নিয়ে। ইনহেরিট হলো একটি এলিমেন্ট এর বৈশিষ্ট্য আরেকটি এলিমেন্টের মধ্যে কতটুকু আসবে। কোনো HTML ফাইলে HTML কে যে ট্যাগ থাকে সেটি হলো প্যারেন্ট এলিমেন্ট এবং ওই ট্যাগের মধ্যে যতগুলো ট্যাগ থাকে তারা হলো চাইল্ড এলিমেন্ট। আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিয়ে p ট্যাগের কিছু কাজ করেছি একটু আগে। এখানে div ট্যাগ হলো প্যারেন্ট ট্যাগ এবং div ট্যাগের মধ্যে থাকা p ট্যাগ হলো চাইল্ড ট্যাগ। প্যারেন্ট ট্যাগ থেকে চাইল্ড ট্যাগ কিছু বৈশিষ্ট্য নিবে। আমরা style.css ফাইলে লিখলাম html সেকেন্ড ব্র্যাকেট font 75% verdana, sans dash serif সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে ফন্টের পরিবর্তন হয়েছে। HTML এর কোডটুকু কমেন্টস করে দিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে ফন্ট আগের মতো চলে এসেছে। HTML এর কোডটুকুতে কমেন্টস অফ করে দিলাম। HTML সিলেক্টরে লিখলাম font 75% verdana, sans dash serif সেমিকোলন background dash color blue সেমিকোলন
white সেমিকোলন। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে শুধু প্রথম লাইনটি দেখা যাচ্ছে এবং বাকি কোনো লাইন আমরা পড়তে পারছি না। কারণ ব্রাউজার ক্যাসকেডিং এর মাধ্যমে প্রথম ইফেক্টের কোড রিড করেছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নীল রং সিলেক্ট করেছে। স্টাইল ট্যাগের মধ্যে পি সিলেক্টরের কোড মুছে ফেললাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে বাকি লাইনগুলো এবার দেখা যাচ্ছে। স্টাইল ট্যাগের সব কন্টেন্ট সহ ট্যাগটি মুছে ফেললাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে আমাদের সেট করে দেওয়া কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা style.css ফাইলে লিখলাম h1 সেকেন্ড ব্র্যাকেট ফন্ট ড্যাশ সাইজ কোলন 300% এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সটের আকার বড় হয়ে গিয়েছে। ইনহেরিটেন্স এ সব সময় চাইল্ড ট্যাগ তার প্যারেন্ট ট্যাগ থেকে কিছু বৈশিষ্ট্য নিবে। আমরা এখন আলোচনা করব হোয়াট ইজ স্পেসিফিসিটি। আমরা বডি ট্যাগের মধ্যে h2 ট্যাগ নিলাম এবং h2 ট্যাগের মধ্যে হেডিং 02 টেক্সট লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সট কিছুটা বড় আকারে দেখাচ্ছে। style.css ফাইলে HTML সিলেক্টরের ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ও কালার পরিবর্তন করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে দিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম h1 ট্যাগের ফন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন হয়েছে। স্পেসিফিসিটি হলো কোনো এলিমেন্টের কোনো একটি বৈশিষ্ট্য এর পরিবর্তন নির্দিষ্ট করে সিলেক্ট করে দেওয়া। আমরা style.css ফাইলে h1 ট্যাগের ফন্টের কালার পরিবর্তন করে নিলাম। আমরা এখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছি যে h1 ট্যাগের মধ্যে ফন্টের কালার গ্রে হবে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগকে নতুন একটি div ট্যাগের মধ্যে নিলাম। আমরা style.css ফাইলে লিখলাম div h1 সেকেন্ড ব্র্যাকেট color কোলন yellow সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে একটি h1 ট্যাগের মধ্যে থাকা টেক্সটের ফন্ট কালার হলুদ হয়েছে। আমরা div ট্যাগের কোড কাট করে style.css ফাইলের প্রথমে পেস্ট করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে ওই h1 ট্যাগের টেক্সটের ফন্ট কালার হলুদই রয়েছে। কারণ আমরা এখানে নির্দিষ্টভাবে বলে দিয়েছি যে div ট্যাগের মধ্যে থাকা h1 ট্যাগের টেক্সটের ফন্টের কালার হলুদ হবে।
আমরা বডি ট্যাগের মধ্যে div ট্যাগের কোড কপি করলাম এবং নিচে পেস্ট করলাম। আমরা নতুন div ট্যাগের একটি div01 নামে আইডি সেট করলাম। আমরা style.css ফাইলে লিখলাম .div01 সেকেন্ড ব্র্যাকেট color black সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে h1 ট্যাগের ফন্ট কালারে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা উপরে h1 ট্যাগের ফন্টের কালার হলুদ হবে তা স্পেসিফিকভাবে বলে দিয়েছি। আমরা .div01 এর পরে h1 লিখলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে h1 এর ফন্ট কালার কালো হয়েছে। এভাবে আমরা স্পেসিফিসিটি এর মাধ্যমে যে কোনো এলিমেন্টের কোনো একটি ইফেক্ট নির্দিষ্টভাবে সেট করে দিতে পারি। আমরা যত বেশি সিএসএস এর কোড নিয়ে কাজ করব, তত বেশি সিএসএস এর কোড সম্পর্কে আমাদের দক্ষতা আসবে। আমরা ফাইলে ক্লিক করে নিউ ফাইল অপশনটি সিলেক্ট করলাম। Ctrl+S প্রেস করে সেভ অ্যাজ অপশনটি সিলেক্ট করলাম। ফাইলটি সেভ হওয়ার লোকেশন সেট করে দিলাম। ফাইল নেমে কিফ্রেম নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। সেভ বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করলাম। HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোড লেখার একটি পূর্ণ স্ট্রাকচার পাবো। টাইটেল ট্যাগের মধ্যে কিফ্রেম টেক্সট লিখলাম। বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা লিখলাম লেস দেন div ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের ভেতর বাউন্স অ্যারো লেস দেন স্ল্যাশ div গ্রেটার দেন। আমরা ব্রাউজারে একটি ওয়েব পেজ দেখলাম যেখানে HTML এর কিছু অ্যারো এর শেপের কোড সহ থাকে। আমরা একটি অ্যারো এর কোড কপি করে div ক্লাসের মধ্যে পেস্ট করি। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। সাবলাইম টেক্সট সফটওয়্যারে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে একটি অ্যারো শেপ দেখা যাচ্ছে। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। div ট্যাগের মধ্যে ক্লাস এর নাম অ্যারো সেট করলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে লিখলাম ডট অ্যারো সেকেন্ড ব্র্যাকেট পজিশন কোলন রিলেটিভ সেমিকোলন ফন্ট ড্যাশ সাইজ কোলন 40px সেমিকোলন টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন ট্রান্সফর্ম কোলন রোটেট ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 90 DEG সেমিকোলন অ্যানিমেশন কোলন সেমিকোলন end of second bracket at the rate of keyframes bounce arrow second bracket end of second bracket Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে দেখলাম যে অ্যারো শেপটি ব্রাউজারের মাঝখানে চলে এসেছে। আমরা স্টাইল ট্যাগে অ্যারো সিলেক্টরের মধ্যে লিখলাম অ্যানিমেশন কোলন বাউন্স অ্যারো 1s 20 সেমিকোলন
আবার আমরা লিখলাম @keyframes bounce arrow সেকেন্ড ব্র্যাকেট 0% ওপেন অ্যান্ড এন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভেতর টপ কোলন 0px সেমিকোলন 50% ওপেন অ্যান্ড এন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভেতর টপ কোলন 20px সেমিকোলন 100% ওপেন অ্যান্ড এন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভেতর টপ কোলন 0px সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে অ্যারো শেপটিতে একটি অ্যানিমেশন ইফেক্ট তৈরি হয়েছে। আমরা দেখলাম যে অ্যারো শেপটির মোট ২০ বার উপরে ও নিচে নড়ছে, কারণ আমরা অ্যানিমেশনে ২০ সেট করে দিয়েছি। আমরা কিফ্রেম বাউন্স অ্যারো সিলেক্টর এর মধ্যে 50% এর মধ্যে সবুজ কালার সেট করে দিলাম। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে অ্যারো শেপটিতে অ্যানিমেশন ইফেক্টে কিছু পরিবর্তন হয়েছে এবং অ্যারো শেপটি যখন নিচে নামছে তখন এর কালার সবুজ হয়ে যাচ্ছে। আমরা ব্রাউজারে কিছুটা জুম করে ভালো করে অ্যানিমেশনটি দেখলাম। অ্যারো সিলেক্টরের মধ্যে কালার রেড লিখে অ্যারো এর কালার লাল সেট করলাম। কন্ট্রোল প্লাস এস প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে দেখলাম যে অ্যারো শেপটি যখন প্রাথমিক অবস্থায় থাকে, অর্থাৎ 0% এ থাকে, তখন এর কালার সবুজ থাকে। এভাবে আমরা কি ফ্রেম এর মাধ্যমে সিএসএস ফাইলে অ্যানিমেশনের কাজ করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।